ওনারা বের করে না দে, ওনারা বলে কোথায় যাবেন জানে, থানার এসপি স্যার বলে কোথায় যাবেন জানে, আমি নাকি কান্না করে নাকি আমি পয়েন্টে নিতেছি, আমি নাকি এসপি স্যারের কাছে 2 দিন ধরে ঘুরতেছি, উনি আমাকে কোনো সাহায্য করবে না, উনি আমাকে উঠে বলে, আমি নাকি কান্না করে পয়েন্ট নিতে। গত 2 দিন হলো ফেসবুকে একটি পোস্ট তোলপাড় সৃষ্টি হয়েছে। সেটি হলো উত্তরবঙ্গের দিনাজপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশামণি। সেই আশামণি সে কক্সবাজার গিয়েছিল। সে কক্সবাজার গিয়ে একটি আইফোন হারিয়ে থানার সামনে হাউমাউ করে কেঁদেছে বা কাঁদছেন, এইরকম একটি ভিডিও কিন্তু রীতিমধ্যেই ভাইরাল হয়েছে। তো এটির মূল ঘটনা হলো উত্তরবঙ্গের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর রঞ্জু ভাই। সেই রঞ্জু ভাই প্রতি বছরে তার এলাকা থেকে পিকনিকে যাওয়ার জন্য একটি বাস নিয়ে যান। এলাকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর সে বাস যোগে পিকনিকে ট্যুর করেন 7 দিনের বা 5 দিনের এরকম। তো ওই বাসে যোগাযোগ করেছিল রঞ্জু ভাইয়ের সঙ্গে তো রঞ্জু ভাইয়ের সঙ্গে এই আশামণি যোগাযোগ করেছিলেন যে তারা পরিবার নিয়ে রঞ্জু ভাইয়ের সঙ্গে সেই বাস যোগে সে কক্সবাজারে যাবেন। সেই কক্সবাজারে গিয়ে কি ঘটেছিল সম্পূর্ণ রঞ্জু ভাইয়ের কাছ থেকেই শুনুন। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই চাচ্ছে যে বিষয়টা আমি ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্সির আমরা প্রমোশন করি, কক্সবাজার সাথে বিভিন্ন জায়গায় ট্যুর করি। তার ব্যতিক্রম এবারও হয়নি। এবার আসছে হচ্ছে কক্সবাজার। আমি ভিডিও বানাইছি, আমার ভিডিও দেখে প্রায় 32 জন মানুষ অন্বেষার সঙ্গে ট্যুরে আসছে কক্সবাজার। আর কক্সবাজার আইফোন হারাইছে আশা আপুরা, এটা একটা কারণ। আর তারা অসম্মানিত হয়েছে, এটাও একটা কারণ। লাইভ শুরুর আগে আমি একটা কথা বলবো, স্বার্থের জন্য কারো আত্মসম্মান নিয়ে খেলবেন না। ফেসবুকে ভিউ বাড়ানোর জন্যে ক্যাপশন দিবেন না। দেখেন রঞ্জু ছেলেটা খুবই সাধারণ একটা ছেলে, খুবই সহজ সরল একটা ছেলে। আমি চাইনি এই বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু আমার যারা ভালোবাসেন, গাইবান্ধার সাংবাদিকরা যারা ভালোবাসেন, আমার রংপুরের বড় ভাইরা যারা ভালোবাসেন, রংপুরের সাংবাদিক মহোদয়রা যারা ভালোবাসেন, এবং ঢাকারও অনেক সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলছে তুমি শুধু বিষয়টা ক্লিয়ার করো। আমি ক্লিয়ার করার জন্য আসছি। আমার ভিডিও দেখে 4টা ফ্যামিলি আসছে, আর সব ছেলে পেলে একটা আন্টি আসছে, তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে আসছে। কুড়িগ্রামের লোক আছে, মিঠাপুকুরের লোক আছে, রংপুরের লোক আছে। কথাগুলো লাইভে ক্লিয়ার করে শুনবেন। আমি একটা কথা মিথ্যাও বলবো না, বানাইও বলবো না, সত্য বলবো। এখন কথা হচ্ছে সবাই আমার ভিডিও দেখে আসছে। আমরা চিটাগাং পার হয়ে একটা জায়গায় চা খাইতে বসছি। আমি ছেলে পেলেদেরকে দিয়ে ভিডিও বানাইছি। ভিডিওর মধ্যে বলছিলাম যে পিছনে আমাদের অনেক মেয়েরা আছে, 7-8 জন মেয়ে আছে এবং ফ্যামিলি আছে, কিন্তু আমরা তাদেরকে ভিডিওর মধ্যে নিচ্ছি না। আমি ভিডিওর মধ্যে কোনো মেয়ে মানুষকে নিব না। চলে আসছি আমরা কক্সবাজার। জ্যামের কারণে আমরা হয়তো দুপুরবেলা পৌঁছার কথা ছিল, সেই জায়গায় 2:30 বাজতে আমরা আসছি। আসার পরে একটা হোটেলে আসছি আমরা। যারা ফ্যামিলি নিয়ে আসছে, যারা মেয়ে মানুষ আছে, তাদেরকে এক ফ্ল্যাটে রাখছে আমাদের এজেন্সি। তাদেরকে সম্মান রেখে তাদেরকে এক ফ্ল্যাটে রাখার পর আমি মানিক, মেরাজ, আরও যারা আমার সঙ্গে আসছে, জীবন, তারা সবসময় আমার সঙ্গে থাকে। আমরা ভিডিওর কাজ করি। আমরা অন্য একটা ফ্ল্যাটে গেছি, ক্রাউন পার্ক একটা হোটেল। ওই হোটেলের ম্যানেজার আমাদের এজেন্সিকে মেসেজ করছে যে আপনারা কোথায় ওঠেন, রঞ্জু ভাইয়ের টিমটা আমার হোটেলে রাখবেন, তাদেরকে দিয়ে আমরা একটা ভিডিও বানাই নিব। এই কারণেও গেছি। এবং আমাদের যারা মেয়ে মানুষ আসছে, যারা ছেলে মানুষ আসছে, মানে ফ্যামিলি নিয়ে আসছে, তাদেরকে এক ফ্ল্যাটে রেখে গেছি আমরা। যাওয়ার পর সবাই গোসল টোসল করতে, গোসল টোসল করার পর 1-1.5 ঘন্টা পর আমরা সবাই এক হোটেলে খাইতে আসছি। সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই বিচের পাড়ে গেছে বেড়াবার জন্য। কারণ কক্সবাজার আপনি আসছেন, আপনার টাকা দিয়ে আপনি ঘুরবেন ফিরবেন, কোথায় যাবেন না যাবেন এটা আপনার ব্যাপার, তাই না? সবাই বিচের পাড়ে গেছে, যার যার মতো শেষে ছবি উঠতেছে, ভিডিও বানাচ্ছে। এখন ওখানে আশাপুরাও গেছিল,
তাদের সঙ্গে আমার খুব কাছাকাছি দেখা হয়নি, তারা দূরে ছিল, আমিও দূরে ছিলাম। তারা আমাকে দেখলো, আমি তাদেরকে দেখলাম। তাদের সঙ্গে আমার কোনো ভিডিও বানানো হয় নাই, কোনো ছবি ওঠাও হয় নাই। তারা খুব ভালো মানুষ, সমস্যা নাই। আসার পর রাত 7:30টার দিকে আমাকে ফোন করলো, ভাই এটা কেমন কথা? আমি বললাম কি হয়েছে আপা? কই আমরা আসছি সবাই, আমরা একসাথে ঘুরবো, একসাথে ছবি উঠবো, একসাথে ভিডিও বানাবো। আমি বললাম আপা এটা তো কোনো সমস্যা নাই, আপনারা তো আসেনই। পরে বলতেছে না ভাই, এটা আপনি আমার সাথে 2 নম্বরই করছেন। কি 2 নম্বরই? যে আপনি ভিআইপি হোটেলে আছেন আর আমাদের হোটেলে এসি নাই, কিছু নাই। তখন আপা বললাম আপা আমরা তো 4,500 টাকার ট্যুরে আসছি, এখানে হয়তো এসি না হলেও কিন্তু আপনি যখন রুমে উঠলেন দুপুরবেলা 2টার দিকে, তখন যদি আমাকে বলতেন তাহলে আমি এজেন্সিকে বলতাম। হ্যাঁ, কয় না না, তাহলে আপনি কেন ওখানে গেলেন? আপনি তো দায়িত্ব করি আমাদেরকে সবাইকে নিয়ে আসছেন। আমরা আপনার সাথে যে 32 জন মানুষ আমরা আসছি, আপনার তো দায়িত্বে আসছি আমরা। আমি বললাম হ্যাঁ আপা ঠিক আছে, কিন্তু আপনারা যারা মেয়ে মানুষ আছেন, যারা ফ্যামিলি নিয়ে আসে, তাদেরকে তো 24 জন তো ওই ফ্ল্যাটে আছে। কেউ তো আমাকে বললো না যে ফ্ল্যাট খারাপ, রুম খারাপ, খাবার খারাপ। হ্যাঁ, তারপর হচ্ছে এটা একটা গেল। তারপর না ভাই এটা হবে না, আপনি আসেন তো আমার সাথে দেখা করেন। বললো কি আমি ফোন কেটে দিয়ে আসলাম। আসার পরে আমাকে বললো যে ভাইয়া এটা আপনি আপনাদের সঙ্গে 2 নম্বরই করছেন, এটা ওটা করছেন। তো ওনারা কথায় হচ্ছে ক্যামেরা ধরে মুখের মধ্যে। আমি বললাম আপা এগুলো ভিডিও করে কি করবেন আপনারা? এখানে আপনার সঙ্গে মানে কোনো ঝগড়াঝাড়ি কিচ্ছু হয় নাই, আপনাদের ফ্ল্যাট পছন্দ হয় নাই, রুম পছন্দ হয় নাই, এটা আমরা কথা বলি। তা কয় না, হয়তো আপনারা যে ফ্ল্যাটে আছেন হয়তো সবাইকে 24 জনকে ওই ফ্ল্যাটে নিয়ে যান, না হয়তো আপনারা 9 জন এই ফ্ল্যাটে আসেন। আমি বললাম যে আপা দেখেন, আমরা তো হচ্ছে স্পন্সরের মাধ্যমে বিভিন্ন কোম্পানির অ্যাড করি, প্রমোশন করি। তো ঠিক আছে, এই ডিসিশনটা কিন্তু আমি নিতে পারবো না। আপনাকে আমি বাসে করে নিয়ে আসলাম কিনা, রুমে থাকতে দিলাম কিনা, 6 বেলা খাবার দিলাম কিনা, এটা যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আপনি আমাকে বলবেন, আমি সেটা সমাধান করে দিব। হ্যাঁ, তো আমি আমাদের যে ট্যুর এজেন্সির অন্বেষা, আমি মিশুক ভাইকে ডাকলাম। মিশুক ভাইয়ের সঙ্গে ওনারা কথা বলতিছে। তো বলার পরে এক পর্যায়ে মিশুক ভাই প্রশ্ন করলো যে আপনি কেমন এজেন্সি যে আপনি 9 জনকে এক ফ্ল্যাটে রাখবেন আর 24 জনকে আর এক ফ্ল্যাটে রাখবেন, এটা কেমন কথা? এখন মিশুক ভাই আমাদের এজেন্সির মালিক বলছে যে আমি এজেন্সির মালিক, আপনি আসছেন, আপনাকে আমি বাসে করে নিয়ে আসছি, থাকতে দিলাম কিনা, খাইতে দিলাম কিনা, যদি খাবারের মান ভালো নয় সেটা আপনি প্রশ্ন করতে পারেন, যদি রুমের সমস্যা হয় সেটা প্রশ্ন করতে পারেন। এই সেই পাশানি, এই সেই মা, সিট পাইলেন এই কিনা, সেই নবজাতক হত্যাকারী দিলাম, বা আপনি যখন টিকিট কাটেছেন তখন আপনার কোনটা সিট নিচে সেটা দিলাম কিনা দাম সেইটা। হ্যাঁ, তো মিশুক ভাই বললো যে আমি আমার গেস্টকে কোথায় রাখবো, কাকে কোথায় রাখবো না রাখবো, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কাউকে এসি রুমেও রাখতে পারি, কাউকে এটা কয় না, আমরা কি তাহলে টাকা দিয়ে আসি নাই। পরে 2-1 কথায় বলতেছিল যে তাহলে আমরা এখানে থাকবো না, আমাদেরকে টাকা ফেরত দেন। তো আমি এখন ওনারা যখন কথায় এরকম ক্যামেরা ধরতেছিল, আমি বললাম যে মিশুক ভাই যে কোনো একটা ব্যাপারটা দেখেন না কি করা যায়। তো 2-1 কথায় ওনাদেরকে টাকা দেওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম যে টাকা ফেরত দিব। পরে আমরা হোটেলের ম্যানেজার সহ এখানকার আশেপাশে যে দোকানদার 2-1 জন ছিল, তারাও বিষয়টা হ্যান্ডেল করতেছিল যে আপনারা এক জায়গা থেকে আসছেন, মীমাংসা করে থেকে যান। তো আমরা একটা পর্যায়ে আবার ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে আপা, আমরা আসতেছি, আমরা এখানেই থাকি, যদি আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, কোনো সমস্যা না হয়। তো তারপরে আমাদের যে এজেন্সি ওনার এক কথা যে আচ্ছা ঠিক আছে, আপনাদের টাকা দেন, টাকা দিয়ে দিব। পরে ওনারা যে আসছে সেটা আসার খরচ, 2 বেলা খাইছে সেটা খরচ কেটে নেওয়ার পরে ওনারা 5 জনের টোটাল টাকা দিছে হচ্ছে 22,500। এখন ওনারা যে এক ফ্ল্যাটে ছিল সেখানে ছিল টোটাল 26 জন, আর বাকিগুলো সমস্যা নেই, ওনাদের সমস্যা ওনারা টাকা ফেরত নিবে, আমরা টাকা ফেরতও দিলাম। ওনাদের হলো আসার খরচ, 2 বেলা খাওয়া সহ একজনের খরচ আসতে হচ্ছে 1700 টাকা করে। 1700 টাকা করে ওনাদের কাছ থেকে আমরা টাকা কেটে নিলাম 12,500। 10,000 টাকা আমি আমার মানি ব্যাগ থেকে দিছি। এখন আমাদের এজেন্সি বলছে ভাই আপনি আমার মাধ্যমে আসতেন, আমি টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, আমি টাকা ফেরত দিয়ে দেবো, আমি আপনার টাকা দিচ্ছি। টাকা দিয়ে ওনার চলে গেছে। ওনাদের টাকা দেওয়ার পরে ওনারা ব্যাগটা গুছিয়ে নিজে যখন নামছে, আমি রঞ্জু নিজে গিয়ে আশাপুর বড় আপু সবার সঙ্গে বলছি, আপু দেখেন আপনারা যেহেতু আমার ভিডিওর মাধ্যমে আসছেন, আপনিও আমাদের এলাকারই মানুষ, উত্তরবঙ্গেরই মানুষ, যদি আমি ছোট মানুষ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন। আমি মাপ চাইছি, সত্যি কথা মন থেকে বললাম ভাই, আদান হচ্ছে, মাপ চাইছি। চাওয়ার পর ওনারা চলে গেছে। আধা ঘন্টা 40 মিনিট পর এসে বলে যে আমরা ফোন রেখে গেছি, ফোন হারাই গেছে। তবে ওনারা যে হোটেলে ছিল, হোটেলের মালিক সহ, হোটেলের ম্যানেজার সহ 40-50 মিনিট ওনারা সিসি ফুটেজ দেখলো। ওনারা এখানে থাকতে ওনাদের বন্ধু বান্ধবকে ফোন দিল, তারাও আসলো, প্রায় 1-1.5 ঘন্টা সিসি ফুটেজ দেখা হলো। ওই অবস্থায় রাত চলে গেল, আমরা আমাদের ফ্ল্যাটে গেলাম আর বাকিগুলো এই ফ্ল্যাটে থাকলো।
থাকার পর পরের দিন বিকেলে ওনারা আবার প্রশাসন নিয়ে আসছে। আমরা আবার শুনে আবার আমরাও আসলাম, যে যেহেতু আমাদের সঙ্গে আসছে, ফোনটা হারাইছে, ফোনটা তো বের করা দরকার। আমি আজান দিচ্ছি ভাই, আমি একটা কথা মিথ্যে বলি নাই। আসার পরে পুলিশেরা হচ্ছে ফুটেজ দেখলো, দেখার পর যে ছেলেকে রুম বয়কে সন্দেহ করছে, ওনারা যাওয়ার পর যে রুম বয় ঢুকছে তাকে সহকারে আশাপুরে সহকারে ওনারা থানায় গেল। থানায় যাওয়ার পর দুই পক্ষকে হয়তো জিজ্ঞাসাবাদ করছে, ফোনের আইপি নাম্বার টাম্বার দিয়ে চেক টেক হয়েছে। হওয়ার পরে ছেলেটাকে হয়তো সন্ধ্যাবেলা ছাড়ে দিছে, ছাড়ে দেওয়ার পরে চলে গেল। এই হচ্ছে মূল ঘটনা। পরে আশাপুরে নাকি আমাদের সঙ্গে যারা আর অন্য মেয়ে মানুষরা আসছে, ফ্যামিলি আসছে, তাদেরকে বলছে যে রঞ্জু ভাই কেন আমাদের সঙ্গে ভিডিও বানাবে না, রঞ্জু ভাই কেন আমাদের সঙ্গে ঘুরবে না, আমরা সবাই একসাথে ঘুরবো। তো ওনারা ওই পুলিশরা ওনারা নিয়ে যাওয়ার পরে ওনাদের সঙ্গে আর আমার কোনো যোগাযোগে নাই, বা ওনাদের কাছে আমি ভুল স্বীকার করলাম। তারপর থেকে ওনারা আমার কোনো কিছু বলেনি। আমি নিজের থেকে আবার ছোট হয়ে আশাপুরের ফোনে যখন ওরা এখানে আসলো, আমি বললাম আপু ফোন কি এখন কি ঘটনা, কয় ভাই আমরা খুঁজতেছি, ব্যবস্থা দেখতেছি। এখন ওনারা লাইভে গিয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে দেখতেছি পোস্ট হচ্ছে। এখন আমার কথা হচ্ছে ভাই, স্বার্থ হাসিলের জন্য হয়তো রঞ্জুর সাথে আপনার খুব রাগ থাকতে পারে, সেই কারণে আশা আপু লাইভ করছে, সমস্যা নাই। ওনার যে ফোনটা হারাই গেছে এটা সবকিছু ঠিক আছে, কিন্তু ওনার মানসিকভাবে কখন অত্যাচার করলাম, কখন আমরা টর্চার করলাম, এমনটা কোনোদিনও হয় নাই ভাই। ওনার সঙ্গে তো আমার কথাই হয়নি। ওনারা এক ফ্ল্যাটে ছিল, আমরা আর এক ফ্ল্যাটে ছিলাম, হয়তো আধা ঘন্টার জন্য ওনাদেরকে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে খালি কথা হয়েছে, এর বাইরে কোনো কথাটা আমার হয় নাই। এখন এটা নিয়ে অনেকে পোস্ট করতেছে, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা বিষয়টা আমার সঙ্গে বলতেছে তুমি বিষয়টা ক্লিয়ার করো। তো আমি ক্লিয়ার করার জন্য লাইভে আসছিলাম। তো অনেক গাইবান্ধার ভাই আছেন, সাংবাদিক মহোদয় আছেন, গুণী মানুষ আছেন, তারা আমাকে ফোন করতেছিল, সবাই আমার খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, তো সবাইকে আমরা বললাম সবার জন্য এই লাইভটা করা। আর একটা কথা হচ্ছে যে আমি যা বললাম সব সত্য কথা বললাম। আমিও চাই যে আশাবু ফোনটা হারাই ফেলছে, ওর ফোনটা বাড়ায়, কিন্তু উনি লাইভে এসে আমাদের বিষয় কিন্তু তেমন খারাপ কিছু বলে নাই উনি, হ্যাঁ বলে নাই। তো এখন কথা হচ্ছে অনেকেই ওনার ভিডিও নিয়ে নিয়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে পোস্ট করতেছেন। ভাই আপনি ওনার লাইভ কেটে নিয়ে নিয়ে কন্টেন্ট বানান, ভিডিও বানান, হ্যাঁ সব কিছু বানান, কোনো সমস্যা নাই, কিন্তু ক্যাপশনগুলো উনি যে ভিডিওর মধ্যে কথাগুলো বলছে সেই কথাগুলো অনুযায়ী ক্যাপশন দেন, তাও কোনো সমস্যা নাই। আর অন্বেষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কথা কি বলবো, তাদেরকে ছোট করার কিচ্ছু নাই, তাদের নামে বদনাম করার কিচ্ছু নাই। আমার নামে করতে পারেন, যদি আপনার ওয়ে পান করার মতো, যদি জায়গা পান এটাই করেন। আমি যেগুলো কথা বললাম এটাই কথা। আচ্ছা, আশাপুরা যদি আমি নিজের থেকে ওনাদেরকে এখনো মানে কালকে ওনাদের সঙ্গে সামনেই ছিলাম, যে আপুরা যদি কিছু বলে উত্তর দেই কথাটা বলার, কিন্তু ওনারা ফাঁকে যাওয়ার পর যে লাইভ করে সেই লাইভ নিয়ে বিভিন্ন একটা মানে এটা ওটা কথা বলবেন, এইটা নিয়ে আসলে আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমার প্রতি কেউ রাগ ক্ষোভ রাখবেন না। অনেক মানুষ দেখছি আমার গাইবান্ধার একটা পেজ থেকে পোস্ট করা হয়, এবং আমি সর্বপ্রথম আমার একজন মামা আছে সাংবাদিক, আমি ওনার সঙ্গে যোগাযোগ করার পর আমার রংপুরের ভাইয়া আছে, তার নামটাও আমি যোগাযোগ বলতেছি না, এবং গাইবান্ধার অনেকজন সাংবাদিক যারা টিভি চ্যানেলে আছে সবাই আমাকে ফোন দিয়ে বলছে রঞ্জু, আমি কারো নাম বলতেছি না, যে তুমি তোমার জায়গা থেকে ক্লিয়ার করো, কে কি পোস্ট করুক। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা পোস্ট করেন, আশাপুর লাইভ থেকে আপনারা ভিডিও নিয়ে পোস্ট করেন, কন্টেন্ট বানান, কিন্তু ক্যাপশনগুলো দেখে দিবেন। স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে, মানুষের আত্মসম্মান নিয়ে খেলবেন না। ফেসবুক ভাই, আজকে আপনার ভিউ আছে, মানুষ চিনবে, 2 দিন পর ভিউজ থাকবে না, চিনবে না। আজকে আপনি রঞ্জুক নিয়ে কথা বলছেন, 2-4টা লাইক বাড়বে, কিন্তু 2 দিন পর কেউ আপনাকে এই বিষয় নিয়ে কথা বলবে না। অতএব তো আপনারা যদি চান, এখানে যে পুলিশ আসছিল তদন্ত করার জন্য, তারও যদি সাক্ষাৎকার চান আমি পারবো, তার সঙ্গেও আমার পরিচয় আছে। এখানে হোটেলের ম্যানেজার থেকে যদি কথা শুনতে চান সেটাও পারবো। অন্বেষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিকের সাথে যদি সাক্ষাৎকার চান সেটাও পারবো। আর যারা 28 জন ট্যুরে আসছে তাদের যদি সাক্ষাৎকার আপনারা চান, তারা কেমন আছে, ভালো আছে কিনা, সেটাও আমি বলবো। এখন আমার ভিডিও থেকে অনেকে আসতে পারে, এখন সব দায়ভার তো আমি নিতে পারবো না, এবং আপনার যদি সমস্যা হয় আমার নিজের পকেট থেকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমাকে দেখছেন যে এর আগে অনেক নিয়ে আমাকে লেখালেখি হয়েছে, কথা হয়েছে, কিন্তু আমি কারো বিরুদ্ধে কোনো ভিডিও করি নাই, কারো মানে কথার উত্তর দেই নাই, কিন্তু আর থাকতে পারলাম না। যখন নিজের আত্মসম্মান নিয়ে কথা হয়, ভাই আমারও কিন্তু পরিবার আছে, আমি যদি এই বিষয়গুলো নিয়ে টেনশন না করি, আমারও পরিবার বারবার ফোন দিচ্ছে, কয় যে কি হয়েছে না হয়েছে। এই কারণে মূলত লাইভটা করা। আর আমি যাদের ভালোবাসায়, আমি যাদের দিক নির্দেশনায় চলি, সে সকল গাইবান্ধার সাংবাদিক মহোদয় থেকে শুরু করে রংপুরের ভালো ভাইরা, গাইবান্ধার বড় ভাইরা, এবং সারা বাংলাদেশের যে যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না,
এখানকার ট্যুরিস্ট পুলিশের মেইন, আবার আরো যারা যারা আছে সাংবাদিক মহোদয় কক্সবাজারের, তারাও আমাকে বলতেছে তোমার যদি কোনো সমস্যা হয় আমরা যাচ্ছি তো। আমি বলি ভাই ওনারা তো যেদিন ফার্স্ট টাইমে ওনারা চলে গেছে আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে চলে গেছে, আর আমরা তো একসাথে শুধু বাসে আসছি, ওনারা এক ফ্ল্যাটে, আমরা আর এক ফ্ল্যাটে, ওনাদের সঙ্গে আমার দেখাই হয়নি। খালি যখন ওনারা থাকবে না হোটেলে, টাকা ফেরত দেওয়ার সময় ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনাদের কাছে ভুল স্বীকার করছি, চলে গেছে। ওনাদের ফোনটা হারাই ফেললো বা আসলো চলে গেল, আমার সঙ্গে তো যোগাযোগ মানে কথা বলতে হবে, ওনারা কথাই বলে নেই। এখন অনেকেই, আমি আবারও আপনাদেরকে বলি, লাইভ শেষ করব। আপনারা আশা আপুর লাইভ কেটে কেটে নিয়ে কন্টেন্ট বানান, ভিডিও বানান। ক্যাপশনটা যদি মনে হয় যে কথা অনুযায়ী ক্যাপশন দিবেন, একটু দিয়েন ভাইয়া। এটা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে। আমি দেখছি যে আমাদের গাইবান্ধায় কে দুইজন মানুষ আগে পোস্ট করছে, তাদের নাম বলবো না। একজন অনেক দিন থেকে, যুগের পর যুগ থেকে ফেসবুকে চেষ্টা করছে, এখন পর্যন্ত 2000 ভিউজের ঊর্ধ্বে যায় নাই, 5000 ফলোয়ার বাড়ে নাই। আর একজন মানুষ এক সময় প্রচুর ডাকতো, তার গিয়ে তাদের ছোট ছোট ইভেন্টগুলো আমি লাইভ করতাম, তখন রঞ্জুর ফলোয়ার ছিল 60,000 70,000, এখন রঞ্জুর ফলোয়ার দুইটা মিলে 2 মিলিয়ন। রঞ্জু হয়তো তাকে সেইভাবে সময় দিতে পারে না, সেই জায়গা থেকে উনি একটা জিনিস আমাকে পোস্ট করতে বলছিল লাস্ট, সেটা করি নাই, সেই রাক্ষোভ থেকে হয়তো উনি পোস্ট করছে বিভিন্ন ক্যাপশন দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যত সমালোচনা তত সফলতা, কিন্তু আমি চাই যে জিনিসগুলো সমালোচনার জায়গাও তো ভালো থাকা দরকার ভাই। আপনারা যেগুলো নিয়ে ক্যাপশন দিয়ে পোস্ট করছেন, এগুলো ক্যাপশন দিয়েন না। আপনারা কেন ক্যাপশন দিবেন ভাই? আমি 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 যে খুব ভালো মানুষ সেটা নিজে বলবো না, আমাকে যারা ভালোবাসে তারা বলবে। আচ্ছা ভাই, আচ্ছা আর কিছু না, কক্সবাজার আসা, খাওয়া এবং থাকা এগুলোর জন্য টাকা লাগবে, কিন্তু 7,000 টাকা। আচ্ছা ওকে, আমি কোনো কমেন্ট করবো, আমার বন্ধু লাইভ দেখছে বগুড়া থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রঞ্জুকে ভালোবাসেন তাহলে লাইভটা শেয়ার করে, যারা ভুল বুঝতেছে, যারা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতেছে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আপনারা চান যে যারা পরে লাইভে যুক্ত হচ্ছেন, তারা দয়া করে লাইভ শেষে যদি রঞ্জুকে ভালোবাসেন বা কথাগুলো জানতে চান, তাহলে আপনারা লাইভটা শেষ হওয়ার পরে আবার প্রথম থেকে শুনবেন। আর যদি সবাই বলেন যে পুলিশ এখানে তদন্ত করতে আসছিল, তার সাক্ষাৎকার দরকার, যে ছেলেটাকে সন্দেহ করছে হোটেল বয়, তার সাক্ষাৎকার দরকার, হোটেল ম্যানেজারের সাক্ষাৎকার দরকার, ট্যুর এজেন্সির সাক্ষাৎকার দরকার, যারা আমার সঙ্গে 30 জন মানুষ ট্যুরে আসছে তাদের মনোভাব জানা দরকার, তারা কেমন আছে, বস্তিতে আছে না কোথায় আছে, আমি সবকিছু জানাই দিব যদি আপনারা চান। আমি ক্ষমা প্রার্থী আমার এক বড় ভাইয়ের কাছে। উনি আমাকে বলছিল তোমার কথা বলার দরকার নাই। আর আমাকে প্রায় কালকে রাত থেকে প্রায় 150 জন মানুষ ফোন করছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি নাম্বারে, সব সাংবাদিক বড় ভাই আমার। বলছে তুমি চুপ, তুমি তোমার জায়গা থেকে ক্লিয়ার করো, করতেছি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সর্বশেষ, আশাপুর যে ফোনটা হারাইছে, তাদের আইফোন, তাদের কাগজপাতি অনুযায়ী যাতে সব যারা তদন্ত নিছে তারা যেন ফোনটা দ্রুত বের করতে পারে। আর একটা এটাই কামনা করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।